শহরতলির এক বিষণ্ণ জনপদ মায়াপুর, যেখানে নিস্তব্ধতা কেবল বাতাসের শব্দ নয়, বরং এক অদৃশ্য শাস্তির নাম। এই গ্রামটি ছিল অদ্ভুত। এখানকার মানুষ অন্যের জীবন নিয়ে রায় দিতে এক মুহূর্ত সময় নিত না, কিন্তু একবারও অনুতপ্ত হতো না। মায়াপুরে সূর্য ওঠার আগেই মানুষের শরীরের ক্লান্তি জেগে উঠত, আর সন্ধে নামার আগে স্তব্ধ হয়ে যেত নারীদের কণ্ঠস্বর। এখানে কারো আর্তনাদে কারো কিছু এসে যেত না, কিন্তু অকাল কোনো হাসির শব্দ শুনলে হাজারো সন্দেহের আঙুল উঠত। কারণ মায়াপুরে বেঁচে থাকার একমাত্র অলিখিত শর্ত ছিল সবটুকু মুখ বুজে সহ্য করা আর চিরকাল চুপ থাকা। গ্রামের একেবারে শেষ প্রান্তের শ্মশান ঘেঁষা সেই ভাঙাচোরা কুড়েঘরটি ঠিক বসত বাড়ি ছিল না, সেটি ছিল এক জীবন্ত সতর্কবার্তা। জরাজীর্ণ দেয়ালগুলো যেন চিৎকার করে বলতো, ভেতরে এসো না, এখানে যন্ত্রণার বসবাস। সেই ঘরেই থাকত নন্দিনী। গ্রামের মানুষ তাকে তার নামে চিনত না, নাম জানার প্রয়োজনও কেউ বোধ করেনি। তাদের কাছে নন্দিনী ছিল কেবল সেই পাগল মেয়েটি। ২১-২২ বছরের এই তরুণীর হাঁটা চলায় বয়সের কোনো চপলতা ছিল না, ছিল এক আদিম ভয়। সেই ভয় কোনো বুনো জানোয়ারের জন্য নয়, বরং রক্ত মাংসের মানুষের জন্য। সামান্য কোনো শব্দে নন্দিনী চমকে উঠত, কোনো পুরুষের অবয়ব দেখলেই তার আঙুলগুলো থরথর করে কেঁপে উঠত। কখনো কখনো সে দীর্ঘ সময় ধরে মাটির ওপর আঙুল দিয়ে আঁকিবুকি কাটত, যেন নিঃশব্দে ধরণীকে প্রশ্ন করছে, তুমিও কি একদিন আমায় একা ফেলে চলে যাবে? মাঝে মাঝে অকারণে তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠত, কিন্তু পরের মুহূর্তেই দুচোখ প্লাবিত হতো অশ্রুতে। গ্রামের বিচারকদের জন্য এইটুকুই ছিল যথেষ্ট প্রমাণ, মেয়েটি নিশ্চিত উন্মাদ। তার মা পারুল প্রতিদিন ভোরে তুলসীতলায় বসত। কনকনে শীত হোক বা তপ্ত গ্রীষ্ম, খালি পায়ে সে যেন নিজেকেই দহন করত মেয়ের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে। পারুলের হাতের তালুতে শ্রমের রেখা ছিল না, ছিল গভীর ফাটলের দাগ, আর ঘোলাটে চোখে ঝুলে থাকত একটাই হাহাকার, আমার মেয়ের শেষ রক্ষা কি হবে? পারুল বিধাতাকে ভয় পেত না, সে ভয় পেত মেয়ের মানসিক স্বাস্থ্যের পূর্ণ বিলুপ্তি দেখে। প্রতিদিন তার প্রার্থনা ছিল একঘেয়ে, হে ঈশ্বর, হয় আমার মেয়েকে সুস্থ করো, নয়তো আমাকে মৃত্যু দাও। তাকে তিল তিল করে মরতে দেখার ক্ষমতা আমার আর নেই। নন্দিনীর বাবা হরিপদ এখন রক্তমাংসের মানুষের চেয়েও আবছা এক ছায়ামূর্তিতে পরিণত হয়েছিল। একসময় তার চোখে উজ্জ্বল সততা ছিল, এখন সেখানে শুধু পরাজয়ের কালচে দাগ। মেয়ের চিকিৎসার পেছনে ভিটে মাটি সব বিক্রি হয়ে গিয়েছিল। পারুলের বিয়ের শেষ সম্বল গয়নাগুলো মহাজনের সিন্দুকে বন্দী হয়েছিল। শহরের নামী ডাক্তাররা বলেছিল আঘাত অত্যন্ত গভীর, স্বার্থে দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু মায়াপুরের মানুষের কাছে না ছিল সময়, না ছিল ধৈর্য। তাদের ঝুলিতে শুধু ছিল কঠোর সিদ্ধান্ত। আর নন্দিনী, সে কি জন্ম থেকেই এমন ছিল? মোটেই না। একসময় সেও পাড়ার অন্য মেয়েদের মতোই চঞ্চল ছিল। ফ্রক পরে স্কুলে যেত, স্লেটে খড়িমাটি দিয়ে বড় বড় অক্ষর লিখত, মা বকলে জিভ বের করে হাসত। মেলা, মাটির পুতুল আর উজ্জ্বল রং ছিল তার জীবনের প্রাণ। তারপর সেই অভিশপ্ত রাতটি এলো। গ্রামে চড়ক মেলা বসেছিল। চারিদিকে ঢাকের বাদ্যি, মানুষের কোলাহল আর শিশুদের দৌড়াদৌড়ি। নন্দিনী শক্ত করে মায়ের আঁচল ধরেছিল। হঠাৎ ভিড়ের চাপে এক প্রবল ধাক্কায় হাতটি আলগা হয়ে গেল। তারপর সেই অন্ধকারে যা ঘটেছিল তা নিয়ে গোটা মায়াপুর আজও পাথরের মতো চুপ করে থাকে। যখন নন্দিনীকে উদ্ধার করা হলো, তখন সে নিঃশ্বাস নিচ্ছিল ঠিকই, কিন্তু তার চোখের ভেতরকার প্রাণশক্তি অনেক আগেই মরে গিয়েছিল। সেই কালবেলার পর থেকে নন্দিনী কথা বলা এক প্রকার ছেড়ে দিল। মাঝরাতে দুঃস্বপ্নে চিৎকার করে উঠত, অপরিচিত কোনো পুরুষের ছায়া দেখলেই কুঁকড়ে যেত। একদিন গ্রামের মোড়ল্লা বিচারে বসল। তামাকের ধোঁয়ার সাথে সাথে আলোচনা চলল। এক প্রবীণ লোক বলল, হরিপদ, এই পাগলিকে কতদিন টেনে বেড়াবে? অন্যজন টিপ্পনি কাটল, মেয়ে তো ডাগর হয়েছে। তৃতীয়জন পৈশাচিক হাসি দিয়ে বলল, পাগলি তো কি হয়েছে, বিয়ে দিয়ে দাও না কোথাও। পারুল সেই ভিড়ের ম্যাচে ধুলোয় বসে বুক ফাটিয়ে কাঁদতে লাগল। কে আমার এই সর্বহারা মেয়েটাকে আপন করে নেবে? ঠিক তখনই কেউ একজন সংবাদ দিল, শহর থেকে এক বড় সরকারি অফিসার এসেছে রাস্তা তৈরির তদারক করতে। আর সেই মুহূর্তেই মায়াপুরের কুটিল চোখগুলোতে এক অদ্ভুত চাতুর্যময় চমক ফিরে এলো। আকাশ সেনের মায়াপুরে আসা কোনো নিছক কাকতালীয় ঘটনা ছিল না, কিন্তু তার এখানে দীর্ঘ সময় থেকে যাওয়া ছিল গ্রামের লোকেদের জন্য এক পরম প্রাপ্তি। সে আধুনিক শহরের শিক্ষিত মানুষ ছিল ঠিকই,
কিন্তু সেই শহরের চাকচিক্য তাকে গ্রাস করেনি। আকাশের শৈশব কেটেছিল জরাজীর্ণ টিনের চালের নিচে, যেখানে বৃষ্টির রিমঝিম শব্দে ঘুম ভাঙত, আর পেটের জ্বালা স্বপ্ন দেখার আগেই তাকে বাস্তবতায় ফিরিয়ে আনত। তার বাবা ছিলেন অতি সাধারণ এক কেরানি, সৎ, নীতিবান আর রুগ্ন। একদিন সকালে দফতরে যাওয়ার জন্য বের হয়ে আর ফেরেননি। পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছিলেন। সরকারি নথিতে তার নাম কেবল একটি নম্বর হয়ে রইল, কিন্তু বাড়িতে রয়ে গেল শুধু একটি শূন্য চেয়ার। সেই দিন থেকে আকাশের মা যেন অকালে বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। নিজের শরীরের তোয়াক্কা না করে মানুষের বাড়িতে সেলাইয়ের কাজ করে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিলেন। কত রাত এমন গেছে যখন মা না খেয়েই বলেছেন, আমি খেয়েছি খোকা, তুই খা। আর আকাশ জানত মা ডাহা মিথ্যে বলছেন। সেই দীর্ঘ অন্ধকার রাতগুলোতেই আকাশ শপথ নিয়েছিল, সে কখনো কোনো বিপন্ন মানুষের থেকে মুখ ফিরিয়ে নেবে না। ইঞ্জিনিয়ার হওয়া তার কাছে শখের চেয়েও বেশি ছিল এক অনিবার্য প্রয়োজন। দিনের বেলা কলেজ আর রাত জেগে টিউশন, এই ছিল তার জীবন। বন্ধু বলতে ছিল না কেউ, ছিল কেবল পাহাড় প্রমাণ বই। সে ভালো করেই জানত সে যদি একবার ভেঙে পড়ে তবে তার মায়ের শেষ আশাটুকু নিভে যাবে। বড় চাকরিটা পাওয়ার পর সে দীর্ঘশ্বাস ফেলে শান্তি পেয়েছিল। প্রথমবার মনে হল যে জীবন এবার তাকে সসম্মানে বাঁচতে দেবে। কিন্তু মায়ের চাপও দিন দিন বাড়ছিল। প্রতিটি টেলিফোন সংলাপ একই কথাই শেষ হতো, এবার একটা ঘর বাঁধো বাবা, আমি আর কতদিন একা থাকব। আকাশ প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইত, কিন্তু নিসঙ্গতার বিষাদ সে নিজেও অনুভব করত। এরই মাঝে তার বদলি হল মায়াপুরের কাছে এক দুর্গম এলাকায়। সারাদিন রোদে পুড়ে সার্ভের কাজ, আর রাতে সরকারি বাংলোতে একাকিত্বের ক্লান্তি। গ্রামের মোড়লরা ধীরে ধীরে তার চারপাশে জাল বিছাতে লাগল। কেউ টাটকা দুধ রেখে যেত, কেউ বাগানের সবজি, কেউ না বলতেই ঘরোয়া খাবার পরিবেশন করত। আকাশের সরল মনে হয়েছিল এটা বোধহয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী আতিথেয়তা। সে ঘূর্ণাক্ষরেও টের পায়নি যে এটা আসলে সরলতা নয়, বরং এক সুদূর প্রসারী স্বার্থসিদ্ধির চাল। এক সন্ধ্যায় স্বয়ং প্রধান সাহেব এলেন। বিনীত স্বরে বললেন, ইঞ্জিনিয়ার বাবু, আপনাদের মতো গুণী মানুষ এই অজপাড়া গায়ে সচরাচর আসে না। আমরা চাই আপনি আমাদের আত্মার আত্মীয় হয়ে যান। আকাশ স্মিত হাসল। তার মনে হল গ্রামবাসী তাকে আপন করে নিচ্ছে। তারপর প্রস্তাব এলো বিয়ের। আকাশ সাফ জানিয়ে দিল যে সে নিজে মেয়ে দেখতে চায় এবং তার সাথে নিভৃতে কথা বলতে চায়। কথা শোনামাত্রই মহলে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। তারপর ধূর্ত এক ব্যক্তি সামাল দিয়ে বলল, গ্রামের শান্ত মেয়েবাবু, বেশি কথা বলা তার স্বভাব নয়। অন্যজন তাল দিয়ে বলল, খুবই লক্ষ্মী আর শান্ত স্বভাবের। আকাশ এই আপাত নিরীহ কথাগুলোর আড়ালে থাকা অন্ধকার রহস্য তখনও পাঠ করতে পারেনি। সেই রাতেই তার মায়ের অসুস্থ শরীর থেকে আবার ফোন এলো। জীর্ণ কণ্ঠে মা বললেন, বাবা, আমার বড় ভয় লাগে। তুই যদি একা থাকিস আমি মরেও শান্তি পাব না। সেই নির্জন রাতে আকাশ শিয়রে বসে অনেকক্ষণ জানলার বাইরে তাকিয়ে রইল। জীবনের প্রথমবার সে নিজের ভালোমন্দের চেয়ে দায়িত্বের ডাককে বড় করে দেখল। পরের দিন বিকেলে প্রধান সাহেব দলবল নিয়ে বাংলোয় হাজির হলেন, আর আকাশকে বললেন, আসুন বাবু, আমরা আপনাকে মেয়ের সাথে দেখা করিয়ে দিই। নন্দিনীকে কেউ ঘুণাক্ষরেও বুঝতে দেয়নি বিয়ে জিনিসটা আসলে কি। তাকে কেবল এক প্রকার ভয় দেখিয়ে বোঝানো হয়েছিল যে এবার তাকে এক নতুন জায়গায় যেতে হবে এবং সেখানে যেন সে ভুলেও মুখ না খোলে। আকাশ গ্রামের মাতব্বরদের সাথে সেই কুড়ে ঘরে গেল। নন্দিনীকে সামনে আনা হলো। আকাশ তাকে এক পলক দেখল এবং কোনো এক বিচিত্র মানসিকতায় রাজি হয়ে গেল। সে গ্রামের মানুষের চক্রান্ত বিন্দুমাত্র আঁচ করতে পারল না এবং বিয়ের পিঁড়িতে বসার জন্য মনস্থির করে ফেলল। বিয়ের আসরে মায়াপুরে আনন্দ আর ঢোলের শব্দ ছাপিয়ে উঠেছিল এক পৈশাচিক স্বস্তি। গ্রামের মানুষ যেন এক বিশাল পাপের বোঝা থেকে মুক্তি পেল। নন্দিনী লাল বেনারসিতে সেজে বসেছিল। তার বাহ্যিক অবয়ব সুন্দর করে সাজানো থাকলেও চোখের মণি দুটো ছিল আতঙ্কে পাথর। সে বারবার তার মায়ের শাড়ির আঁচলটা মুঠোর মধ্যে পুড়ে নিচ্ছিল, যেন একবার হাত আলগা হলেই সে আবার কোনো গহ্বরে হারিয়ে যাবে। আকাশ বাসর ঘরে প্রথমবার তাকে নিবিড়ভাবে লক্ষ্য করল। মেয়েটি অপূর্ব সুন্দরী ছিল, কিন্তু সেই সৌন্দর্যের মাঝে ছিল এক গভীর ভাঙচুরের চিহ্ন। সে নিজেকে প্রবোধ দিল যে হয়তো নতুন জায়গায় আসার ভয়ে মেয়েটি এমন করছে। যথারীতি লগ্ন হল, সিঁদুরদান সম্পন্ন হল, গ্রামবাসী জয়ের হাসি হাসল। বাসর ঘরটি ফুল দিয়ে সাজানো হয়েছিল, কিন্তু সেই সুবাসিত ঘরের এক অন্ধকার কোণায় নন্দিনী গুটিসুটি মেরে বসে রইল, যেন কোনো ভয়াবহ শাস্তির প্রহর গুনছে। আকাশ কাঠের চেয়ারে বসে খুব শান্ত গলায় বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই কথাটি শোনামাত্রেই নন্দিনী ফুপিয়ে ফুপিয়ে অঝরে কাঁদতে লাগল।
তার কান্নার ভেতর থেকে গুঙানির মতো শব্দ বেরোল। আমাকে মেরো না দয়া করে, আমি একদম চুপ থাকব, তুমি যা বলবে আমি তাই করব। আকাশ যেন সেই মুহূর্তে বিদ্যুৎ স্পৃষ্টের মতো জমে গেল। তার বুঝতে বাকি রইল না যে এই আতঙ্ক কেবল বিয়ার জড়তা নয়, এই ক্ষত অনেক কালের এবং অনেক গভীরে পোতা। সেই বিভীষিকাময় রাতে আকাশ ঘরের আলো নিভিয়ে দিয়ে মেঝের শীতল পাটিতে শুয়ে রইল। তার চোখে এক ফোঁটা ঘুম এল না। বারবার তার বৃদ্ধা মায়ের মুখ আর নন্দিনীর সেই আর্তনাদ কানে বাজছিল। পরদিন সকালেই সে সরাসরি প্রধানের বাড়ি গিয়ে কড়া কণ্ঠে বলল, আপনারা আমার সাথে প্রতারণা করেছেন। প্রধান সাহেব অপরাধ বোধে নয় বরং ধূর্ততায় নজর নিচু করে বললেন, একটু মাথার গোলমাল আছে বাবু, তবে খুবই সোনা। আকাশ বেদনার হাসি হাসল। সে ভাবল, আপনারা আমাকে জীবনসঙ্গিনী দেননি, দিয়েছেন এক বিশাল দায়িত্বের বোঝা। গ্রামের নিস্তব্ধতাই ছিল তাদের আদিম জবাব। সেই দিন থেকে আকাশ নন্দিনীর থেকে এক অদৃশ্য দেয়াল তৈরি করে নিল। সে অন্য ঘরে থাকত, খুব প্রয়োজন ছাড়া কথা বলত না, এবং দিনভর অফিসের কাজে ব্যস্ত থাকত। নন্দিনী কোনো প্রশ্ন করার সাহস পায়নি। সে শুধু রোবটের মতো প্রতিদিন ভোরে খাবারের থালা গুছিয়ে রাখত, আকাশের চুটিজোড়া সুন্দর করে সাজিয়ে দিত। সে কখনো মাথা তুলে আকাশের দিকে তাকাত না। যদি কখনো আকাশ অফিস থেকে ফিরে সামান্য উচ্চস্বরে কথা বলত, নন্দিনী ভয়ে থরথর করে শিউরে উঠত। একদিন আকাশ লক্ষ্য করল নন্দিনী তার জুতো পলিশ করছে। খুব নিচু স্বরে প্রায় অস্পষ্টভাবে সে বলল, যদি কোনো ভুল হয়ে যায় তবে আমায় মেরো না। আকাশ বুঝতে পারছিল না তার পুঞ্জীভূত রাগ কার উপর ঝাড়বে, সেই শট গ্রামবাসীর উপর, নিজের ভাগ্যের উপর, নাকি সেই ঘুণে ধরা সমাজের উপর যা এক বিপর্যস্ত মেয়েকে উপহাস করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। কিন্তু সে এটাও উপলব্ধি করল যে সে যদি আজ ছেড়ে চলে যায় তবে নন্দিনী চিরতরে মুছে যাবে। তার নিজের মায়ের মুখটা মনে পড়ল। তিনিও তো এভাবেই সারা জীবন একা লড়েছিলেন। আকাশ বুঝতে পারল এই পরিণয় কেবল একটি সম্পর্ক নয়, এটি তার জীবনের কঠোরতম পরীক্ষা। এক বর্ষণমুখর রাতে নন্দিনী প্রবল জ্বরে কাঁপছিল। তার এই কাঁপুনি ছিল দেখার মতো করুণ। সে সাধারণ অসুস্থ মানুষের মতো টানটান হয়ে শুয়েছিল না। সে বিছানার এক কোণায় জবুথুবু হয়ে কুঁকড়েছিল, দুই হাঁটু বুকের সাথে ঠেকানো, আর হাত দিয়ে নিজেকে প্রাণপণে আঁকড়ে ধরা, যেন কেউ তাকে টেনে কোনো অন্ধকার গুহায় নিয়ে যাবে। তার ললাটে ঘামের বিন্দু, অষ্টাধর শুষ্ক, আর চোখে সেই পুরনো মৃত্যু ভয়, যে ভয় কোনো আধুনিক অ্যান্টিবায়োটিকে নিরাময় হয় না, কারণ তার শিকড় থাকে স্ফীতিতে। আকাশ অতি সন্তর্পণে তার কপালে হাত রাখল। নন্দিনী চোখ মেলে আকাশকে দেখা মাত্রই তার দুচোখ দিয়ে জলের ধারা বইতে লাগল। ধরা গলায় সে বলল, আপনিও কি আমায় মাঝপথে ছেড়ে দেবেন? এই করুণ আরতি আকাশের হৃৎপিণ্ডে তীরের মতো মিধল। সে দীর্ঘক্ষণ মৌন হয়ে রইল, তারপর ধীর স্বরে আশ্বাস দিল, আমি এখানেই আছি নন্দিনী। শহর থেকে অভিজ্ঞ ডাক্তার আনা হল। তিনি দীর্ঘ সময় নিয়ে আকাশকে আলাদা ঘরে ডেকে বললেন, ইঞ্জিনিয়ার সাহেব, এটি কোনো সাধারণ ব্যাধি নয়, এটি একটি অনেক পুরনো ক্ষত। শরীর সারলেও মন সারেনি। আকাশ বিচলিত হয়ে জিজ্ঞেস করল, সুস্থ হওয়া কি সম্ভব নয়? ডাক্তার মৃদু হেসে বললেন, অবশ্যই সম্ভব, কিন্তু এই দম বন্ধ করা গ্রামে নয়। এখানে প্রতিটি ধূলিকণা তাকে সেই অতীত মনে করিয়ে দেয়। পরিবেশ পরিবর্তন করুন, একে শহরে নিয়ে যান। চিকিৎসা ওষুধের চেয়েও বেশি মমতা আর ধৈর্য দাবি করে। আকাশ দীর্ঘ সময় ভাবল। শহরে যাওয়ার অর্থ অনেক হ্যাপা, বিপুল অর্থব্যয় আর লোকলজ্জা। মায়াপুরের মানুষ শুনলে হাসাহাসি করবে। কিন্তু যখন সে ঘরে ফিরে দেখল নন্দিনী ওড়নার প্রান্ত কামড়ে ভয়ে তটস্থ হয়ে আছে, যেন তার নিজের জীবনের ওপর নিজের কোনো অধিকারই নেই, আকাশ স্থির করল তাকে বাঁচাতেই হবে। পরদিন ভোরে এসে নন্দিনীকে বলল, আমরা আজই শহরে চলে যাচ্ছি। নন্দিনী কোনো প্রতিউত্তর করেনি। তার শেখানো নিয়ম ছিল চুপ থাকা আর আদেশ পালন করা। মায়াপুরের মানুষ যখন জানতে পারল আকাশ তার পাগলি বউকে শহরে নিয়ে যাচ্ছে, তখন চায়ের দোকানে হাস্যরসের বন্যা বয়ে গেল। কেউ বলল, বাবু তার সর্বস্ব খোয়াবে। কেউ টিপ্পনি কাটল, শহরে গিয়ে আস্থা করে ফেলে দিয়ে আসবে দেখিস। পারুল সব শুনল। তার দুচোখ প্লাবিত হলেও মনে এক ক্ষীণ আশার আলো জ্বলল। বিদায়বেলা সে আকাশের হাত দুখানা ধরে আকুতি জানাল, বাবা, আমার মেয়েটাকে মানুষ বলে গণ্য করো, আর কিছু চাই না। আকাশ কোনো প্রতিশ্রুতি দেয়নি, শুধু নন্দিনীর ভাঙা টিনের ট্রাঙ্কটা কাঁধে তুলে নিল। নন্দিনী বারবার ফিরে তার মাকে দেখছিল, যেন এই শেষ দেখা। পারুল মেয়ের কপালে একটি স্নেহের চুম্বন দিয়ে কানে কানে বলল, মা, সেখানে অন্তত নিজের কথা বলিস, ভয় লাগলে তো স্বামীকে ডাকিস। নন্দিনী মাথা নাড়ল ঠিকই, কিন্তু চোখে ছিল সেই তিমির।
শহরের কোলাহল নন্দিনীর জন্য ছিল এক নতুন যুদ্ধ। বাসে ওঠার পর সে ভয়ে আকাশের জামার হাতা খামচে ধরেছিল। আকাশ তাকে বাধা দেয়নি, বরং সে চেয়েছিল নন্দিনী অনুভব করুক যে এই পৃথিবীতে অন্তত একটা ভরসার হাত আছে যা তাকে ধরে রাখবে। সারা পথ নন্দিনী জানলার বাইরে তাকিয়ে শূন্য চোখে প্রকৃতি দেখল। সে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল না, সে আসলে নিজের ফেলে আসা আতঙ্ক থেকে পালাচ্ছিল। শহরে পৌঁছানোর পর ট্রাফিকের শব্দে তার শ্বাসকষ্ট শুরু হল। আকাশ তার কাঁধে হাত রেখে অভয় দিল, আমি তো আছি, ভয় নেই। শহরের ছোট এক ভাড়া বাড়িতে তাদের সংসার শুরু হল। আসবাবপত্র বলতে তেমন কিছু নেই, কিন্তু ছিল প্রশান্তি। প্রথম কয়েক রাত নন্দিনী চোখের পাতা এক করেনি। সে ভাবত কেউ হয়তো দরজা ভেঙে ঘরে ঢুকে পড়বে। আকাশ ঘরের মেঝের একপাশে নির্ঘুম রাত কাটাত। তার মনে এক প্রবল অপরাধ বোধ আর অসহায়তা কাজ করত। সে জানত এই লড়াইয়ে সে একা। পরদিন শহরে এক মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নেওয়া হল। ডাক্তারবাবু অত্যন্ত মমতা দিয়ে নন্দিনীর সাথে সখ্যতা করার চেষ্টা করলেন। তিনি বললেন, নন্দিনী, এখানে তোমার ইচ্ছের বাইরে কিছুই হবে না। নন্দিনী অবাক হয়ে ডাক্তারের দিকে তাকাল। চিকিৎসা শুরু হল। ওষুধের চেয়ে বেশি ছিল এক অটল ভরসা। প্রথম দিন ডাক্তার তার নাম জিজ্ঞেস করলেন। নন্দিনী মাটির দিকে তাকিয়ে রইল। আকাশ ভেতরে ভেতরে দুমড়ে যাচ্ছিল। দ্বিতীয় দিনও একইভাবে কাটল। তৃতীয় দিন নন্দিনী অত্যন্ত ক্ষীণ স্বরে ঠোঁট নেড়ে বলল, নন্দিনী। আকাশের চোখ ভিজে এলো। সে বাইরে গিয়ে দেওয়াল ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মনে হলো অনেক বছর পর কোনো বদ্ধ ঘরে এক চিলতে বসন্তের বাতাস এসেছে। বাড়ি ফেরার পথে আকাশ একটি সুন্দর কাপড়ের পুতুল কিনল। সে জানত না এটি কাজ করবে কিনা, কিন্তু নন্দিনীর শৈশবের প্রিয় জিনিসের কথা তার মনে ছিল। নন্দিনী পুতুলটি হাতে নিয়ে প্রথমে ভয় পেলেও পরে বুকে জড়িয়ে ধরল। তার ওষ্ঠের কোণে এক চিলতে নিষ্পাপ হাসি ফুটল। সেই সামান্য হাসি আকাশের কাছে ছিল এক অমূল্য রত্ন। দিন গড়াতে লাগল। আকাশ অফিস থেকে ফিরে নন্দিনীকে কথা বলাতে চাইত। আজ কি খেলে? শরীর কেমন? নন্দিনী ধীরে ধীরে সাড়া দিতে শিখল। সে বুঝতে পারল এই মানুষটি তাকে শাসন করতে নয়, তাকে ভালোবাসতে চায়। একদিন আকাশ অফিস থেকে ফিরে দেখল নন্দিনী রান্নাঘরে উনুন জ্বালানোর চেষ্টা করছে। তাকে দেখা মাত্রই নন্দিনী ভয়ে থমকে গেল। আকাশ খুব নরম গলায় বলল, ভয় নেই নন্দিনী, আমি বকব না। নন্দিনী স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকাল। প্রথমবার তার চোখে ভয়ের চেয়ে কৃতজ্ঞতা ছিল বেশি। ধীরে ধীরে সে আকাশের হাসিতেও হাসি মেলাতে শিখল। আকাশের মনে হল নন্দিনীর ভেতরে সেই হারিয়ে যাওয়া ছোট মেয়েটি আজও কোথাও বেঁচে আছে। অফিসের কলিগরা অনেকেই কানাঘুষো করত। কেউ একদিন বলেই ফেলল, ইঞ্জিনিয়ার সাহেব, আপনার স্ত্রী বোধহয় একটু অস্বাভাবিক। আকাশ বজ্রকণ্ঠে উত্তর দিল, সে আমার চেয়েও বেশি মনের জোর রাখে। তাকে সুস্থ করার দায়িত্ব শুধু আমার নয়, আমাদের সমাজেরও। সেই দিন আকাশ নিজের ভেতর এক আত্মবিশ্বাসী মানুষকে খুঁজে পেল। সময়ের সাথে সাথে নন্দিনী ঘরোয়া সব ছোটখাটো কাজ নিজের হাতে নিতে শুরু করল। বাজারের ফর্দ করা থেকে শুরু করে পর্দার রং পছন্দ করা, সব কিছুতেই সে তার অস্তিত্ব জানান দিতে লাগল। একদিন সে নিজে থেকেই বলল, আমি একা একবার বাইরে যেতে চাই। আকাশ প্রথমে ভয় পেলেও পরে সম্মতি দিল। নন্দিনী যখন 10 মিনিট পর নিচ থেকে বাজার করে ফিরে এলো, তার চোখে ছিল বিজয়ী এক আভা। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি পেরেছি। কয়েক মাস পর নন্দিনী পড়াশোনা করার ইচ্ছে প্রকাশ করল। আকাশ আনন্দশ্রু নিয়ে তার জন্য স্লেট, পেন্সিল আর বই কিনে আনল। প্রতিদিন সে নিজের নাম, মায়ের নাম আর আকাশের নাম লিখতে শুরু করল। একদিন নন্দিনী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনেই বলল, আমি আজ সত্যিই অনেক ভালো আছি। সেই দিন আকাশ অফিস না গিয়ে দুজনে মিলে শান্তিতে ভোজন করল। এরই মাঝে গ্রাম থেকে সংবাদ এলো, পারুল খুব অসুস্থ। আকাশ নন্দিনীকে নিয়ে পুনরায় মায়াপুরে রওনা দিল। বাস যখন গ্রামের স্টপেজে থামল, নন্দিনীর হাত তুষারের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। সে আকাশের হাত শক্ত করে চেপে ধরল। আকাশ ফিসফিস করে বলল, আমি তোমার সাথেই আছি। গ্রামের মানুষ যখন দেখল আকাশ গর্বের সাথে নন্দিনীর হাত ধরে গ্রামে ঢুকছে, তাদের সবার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। পারুল মৃত্যুশয্যায় ছিল। নন্দিনীকে দেখা মাত্রই বৃদ্ধা কেঁপে উঠলেন। নন্দিনী তার মায়ের শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে দৃঢ় স্বরে বলল, মা, তুমি ভেবো না, এখন আমি আর একা নই।
এখন আমায় কেউ ভয় দেখাতে পারবে না। ধনিয়া আকাশের দিকে কৃতজ্ঞ চোখে তাকাল। গ্রামের এক মুরব্বী উপযাচক হয়ে বললেন, মা তো অসুস্থ, নন্দিনী বরং এখানেই কদিন থাকুক। আকাশ এগিয়ে এসে স্পষ্ট ভাষায় বলল, আপনারা সবাই একে পাগল বলেছিলেন, কিন্তু কখনো কি ভেবেছিলেন এর কারণ কি? যখন সে কাঁদত আপনারা বিদ্রূপ করতেন, যখন সে চুপ থাকত আপনারা তাকে উন্মাদ বলে দাগিয়ে দিতেন। আপনারা এর যন্ত্রণার নাম দিয়েছিলেন পাগলামি, যাতে আপনাদের নিজেদের অপরাধবোধ জাগ্রত না হয়। গ্রামের মানুষ প্রথমবার মাথা নিচু করে আকাশের কথাগুলো শুনতে বাধ্য হল। নন্দিনী মঞ্চের মতো দাঁড়িয়ে এক আকাশ সাহস নিয়ে বলল, আমি পাগল ছিলাম না, আমি শুধু প্রচণ্ড ভয় পেয়েছিলাম। যদি কোনো মেয়ে নিস্তব্ধ হয়ে যায় তার মানে এই নয় যে সে ভুল, সে কেবল ভেতর থেকে ভেঙে পড়ে। শহরে ফিরে নন্দিনী এখন এক সম্পূর্ণ নতুন মানুষ। আগে ভয় ছিল তার সারাক্ষণের সঙ্গী, এখন ভয় আসে কেবল মাঝে মধ্যে এক ক্ষণস্থায়ী অতিথির মতো। সে এখন নিয়মিত মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছে। একদিন আকাশ এক বড় সেমিনারের আয়োজন করল, যেখানে নন্দিনী মঞ্চে দাঁড়িয়ে তার জীবনের গল্প সবার সামনে তুলে ধরল। সে উদ্দাত কণ্ঠে বলল, চিকিৎসা কেবল ওষুধে হয় না, তা হয় একজন মানুষের নিঃস্বার্থ সাহচর্যে। যাকে সমাজ পাগল বলে ত্যাগ করেছিল, তাকে যে হাতটি টেনে তুলেছিল, সেটি কোনো ঈশ্বরের নয়, সেটি ছিল এক দরদি মানুষের। সেদিন সন্ধ্যায় ছাদে বসে আকাশ আর নন্দিনী আকাশের তারা গুনছিল। নন্দিনী কৃতজ্ঞতা জানাতে আকাশ তার মুখ চেপে ধরে বলল, আমি না থাকলে তুমি হয়তো হার মানতে না, কিন্তু তুমি না থাকলে আমি আজ পূর্ণতা পেতাম না। নন্দিনী হাসল। সেই হাসি কোনো ব্যক্তিগত জয়ের ছিল না, সেটি ছিল জীবনের এক দীর্ঘ ও কঠিন সফরের সার্থক সমাপ্তি। এই গল্পটি যদি আপনার হৃদয়ের কোনো কোণ ছুঁয়ে থাকে, আপনার চোখ ভিজিয়ে থাকে, তবে এই ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। আপনার সঙ্গী ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে ভালোবাসা ও মানবতার এই শিখা জ্বলতে থাকে। আর আমাদের তাসলিমা বয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।